এমন একজনের গল্প বলবো আজ, যার আকর্ষণই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র, আর প্রতারণা ছিল একটা শিল্প। ভাবুন তো, ১৯৭০-এর দশক, এশিয়ার বিখ্যাত হিপি ট্রেল ধরে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার স্বপ্নবাজ তরুণ তরুণী, আর তাদের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী। হ্যাঁ, আজ আমরা কথা বলবো চার্লস সোভরাজকে নিয়ে, যাকে সারা দুনিয়া চেনে দ্য সার্পেন্ট নামে। একটা কথা আছে না, যে সবচেয়ে বিপজ্জনক শিকারী তারাই যারা হাসি মুখে থাকে। চার্লস সোভরাজের গল্পটা শুনলে এই কথাটা একেবারেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়। মানে চরম শয়তানিও যে কতটা বন্ধুত্বপূর্ণ চেহারার আড়ালে লুকিয়ে থাকতে পারে, তা ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আগে বুঝতে হবে তার শিকারের জায়গাটা ঠিক কেমন ছিল। আমরা ফিরে যাব ১৯৭০-এর দশকের সে বিখ্যাত হিপি ট্রেলে। একবার চোখ বন্ধ করে সেই সময়টার কথা ভাবার চেষ্টা করুন। তখন মোবাইল ফোন নেই, ইন্টারনেট নেই, কিচ্ছু নেই। মানুষের মনে তখন ছিল কেবল অঢেল বিশ্বাস। পশ্চিমা দুনিয়া থেকে হাজার হাজার তরুণ তরুণী আসত কেন? একটু আধ্যাত্মিক শান্তির খোঁজে, নতুন কিছু দেখার লোভে। আর ঠিক এই সরল বিশ্বাসটাই তাদের বানিয়ে তুলেছিল সবচেয়ে সহজ শিকার। মানে একদিকে ছিল মুক্তির স্বপ্ন, অ্যাডভেঞ্চারের হাতছানি, অচেনাকে বিশ্বাস করার আনন্দ, আর ঠিক তার উল্টো দিকেই উৎপিতে ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেখানে স্বাধীনতা নয়, ছিল নিয়ন্ত্রণ, অ্যাডভেঞ্চার নয়, ছিল প্রতারণা, আর বিশ্বাসের শেষ পরিণতি ছিল মৃত্যু। আর এই পুরো দুঃস্বপ্নের কারিগর ছিল মাত্র একজন, চার্লস সোভরাজ। কিন্তু প্রশ্ন হল, এমন একজন ভয়ঙ্কর শিকারী, সে কি রাতারাতি তৈরি হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন এবার একটু তার অতীতে ডুব দেয়া যাক, দেখি উত্তরটা খুঁজে পাওয়া যায় কিনা। চার্লসের জন্ম হয়েছিল ১৯৪৪ সালে সাইগনে। শুরুটাই হয়েছিল এক ধাক্কা দিয়ে। তার নিজের ভারতীয় বাবাই তাকে সন্তান হিসেবে মেনে নিতে চাননি। ভাবুন তো, এই প্রত্যাখ্যানটা তার কচি মনে কতটা গভীর দাগ কেটেছিল। এরপর মা তাকে নিয়ে চলে যান ফ্রান্সে। সেখানে তার সৎ বাবার ব্যবহার ছিল আরও নিষ্ঠুর। ফলে তার মধ্যে একটা মারাত্মক পরিচয় সংকট তৈরি হয়। সে না ফরাসি, না ভিয়েতনামি, না ভারতীয়, একেবারে ত্রিশঙ্কু অবস্থা। এমনকি তার এক শিক্ষক তো বলেই ফেলেছিলেন, ছেলেটা জীবনের অর্ধেক সময় জেলেই কাটাবে। আর হলেও তাই। ১৯৬৩ সালে ফ্রান্সে প্রথমবার বড়সড় একটা অপরাধ করে জেলে যায় সে। আসলে ছোটবেলা থেকে পাওয়া এই অবহেলা আর প্রত্যাখ্যান তার ভেতরে একটা বিরাট শূন্যতা তৈরি করে দিয়েছিল। আর সেই শূন্যতাটা সে পূরণ করতে শুরু করল অন্যকে নিয়ন্ত্রণ করে, প্রতিশোধ নিয়ে। তার ভেতরে কোনো মায়া, দয়া, সহানুভূতি বা অনুশোচনা কিচ্ছু ছিল না। মনোবিজ্ঞানের ভাষায় এটাই হলো সাইকোপ্যাথির একদম স্পষ্ট লক্ষণ। তো এই মানসিকতা নিয়ে সোভরাজ তার আসল খেলাটা শুরু করে। চলুন এবার আমরা চলে যাই ১৯৭৫ সালের ব্যাংকে। এখানে এসে তার মানুষ শিকারের ভয়ঙ্কর পদ্ধতিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ব্যাংকে এসে সে কিন্তু আর চার্লস সোভরাজ ছিল না। এখানে তার নতুন পরিচয় অ্যালেন গাউটিয়ার, একজন অসম্ভব ধনী, দেখতে শুনতে দারুণ আর খুবই আকর্ষণীয় এক রত্ন ব্যবসায়ী। আর তার আস্তানা কানিট হাউসের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেটা আসলে ছিল নিরীহ পর্যটকদের ফাঁদে ফেলার জন্য সাজানো একটা গুহা। তার কাজ করার ধরনটা ছিল একেবারে ঠান্ডা মাথায় সাজানো, একটা নিখুঁত ছকের মতো। প্রথম ধাপ, টার্গেট করা হতো একা ঘুরতে আসা পর্যটকদের, তাদের সাথে বন্ধুত্ব পাতানো, বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো। দ্বিতীয় ধাপ, নিজের বাড়িতে দাওয়াত দিয়ে আনা আর তারপর খাবার বা পানীয়র সাথে মিশিয়ে দেওয়া হতো বিষ। তৃতীয় ধাপ, যখন তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ত, তখন সোভরাজ নিজেই তাদের সেবা যত্ন করত। আর এই সুযোগেই তাদের বিশ্বাস অর্জন করে পাসপোর্ট, টাকা পয়সা সব হাতিয়ে নিত। আর শেষ ধাপ, যখনই শিকার বুঝতে পারত যে তার সাথে প্রতারণা হচ্ছে বা সন্দেহ করতে শুরু করত, ব্যাস তাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হতো। কোনো সাক্ষী রাখা যাবে না। অবশ্যই এই ভয়ঙ্কর খেলায় সে একা ছিল না। তার সাথে ছিল দুজন প্রধান সহযোগী। একজন তার প্রেমিকা মেরি অ্যান্ড্রি লেক্লার্ক, যে নার্সের অভিনয় করত, আর অন্যজন হল অজয় চৌধুরী, তার সেকেন্ড ইন কমান্ড। শিকারদের দুর্বল আর পুরোপুরি নির্ভরশীল করে তোলার জন্য বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করা হতো, যেমন মোগাডন, লারগ্যাকটিল, কোয়ালুডস,
মানে যা যা দিয়ে মানুষকে বেহুশ বা বিভ্রান্ত করে রাখা যায়। তো এই খেলার ফলাফল কি ছিল? ছিল একের পর এক লাশ। চলুন এবার সেই ভয়াবহ পরিণতির দিকে নজর দেয়া যাক। দেখে নেওয়া যাক ১৯৭৫ সালে তার শিকারের তালিকাটা। ১৯৭৫ সালের শেষ দিকটা ছিল রীতিমতো রক্তহীন করে দেওয়ার মতো। হত্যাকাণ্ডগুলো ঘটছিল খুব দ্রুত, একের পর এক। সেপ্টেম্বরে টেরেসা নোটন নামের এক আমেরিকান তরুণীকে পাওয়া গেল একটা সুইমিং পুলে, পরনে ফুলের ছাপওয়ালা বিকিনি। অক্টোবরে ভিটালি হাকিন নামে এক তুর্কি যুবকের পোড়া দেহ মিলল রাস্তার ধারে। ডিসেম্বরে নৃশংসতা যেন সব সীমা ছাড়িয়ে গেল। হ্যাঙ্ক বেন্টানজা আর কর্নেলিয়া হেমকার, এক ডাচ দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারা হলো। আর সেই একই মাসে নেপালে লরেন্ট ক্যারিয়ার আর কনি ব্রঞ্জিচকেও ছুরির আঘাতে খুন করে পুড়িয়ে দেওয়া হলো। ওই যে ডাচ দম্পতির কথা বললাম, হ্যাঙ্ক আর কর্নেলিয়া, তাদের মৃত্যুটা ছিল কল্পনারও বাইরে। অটোপসি রিপোর্টে যা লেখা ছিল তা পড়লে গায়ে কাটা দেয়। লেখা ছিল তাদের যখন পোড়ানো হয় তখনও তারা জীবিত ছিল। তাদের ফুসফুসে ধোঁয়া পাওয়া গিয়েছিল, যার মানে হলো শরীরটা যখন আগুনে পুড়ছে তখনও তারা শ্বাস নিচ্ছিল। কি ভয়ঙ্কর, ভাবা যায়? আমরা তো এখানে শুধু কয়েকটা নাম আর সংখ্যা নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এরা প্রত্যেকেই ছিল একজন জলজন্ত মানুষ। প্রত্যেকের একটা স্বপ্ন ছিল, একটা জীবন ছিল, যা মাঝপথেই শেষ করে দেওয়া হলো। তাদের পরিবার ছিল, যারা বছরের পর বছর ধরে হয়তো অপেক্ষা করেছে তাদের প্রিয়জন ফিরে আসবে। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। শোভরাজের নিজের ঔদ্ধত্য আর তার পাশাপাশি একজন জেদি কূটনীতিকের অক্লান্ত পরিশ্রম অবশেষে তার এই পাপের জাল ছিঁড়তে শুরু করল। এই কূটনীতিকের নাম ছিল হারম্যান নেপেনবার্গ, যে ডাচ দম্পতিকে পুড়িয়ে মারা হয়েছিল। তাদের নিখোঁজ হওয়ার কেসটা উনিই দেখছিলেন। আর কি অসম্ভব জেদ ছিল লোকটার! দিনরাত এক করে প্রায় একা হাতে তিনি ৪ ঘর ভর্তি প্রমাণ জোগাড় করেছিলেন। আর তার এই চেষ্টার ফলেই ১৯৭৬ সালে নয়াদিল্লিতে সোভরাজ প্রথমবার ধরা পড়ে। তো তাকে ভারতের কুখ্যাত তিহার জেলে পাঠানো হলো ১২ বছরের জন্য। কিন্তু জেল কি তাকে আটকাতে পেরেছে? আরে না, সেখানেও সে ছিল রাজার হালে। জেলের গার্ডদের ঘুষ দিয়ে ব্ল্যাকমেল করে একেবারে হাতের মুঠোয় রাখত। তার ভয় ছিল শুধু একটাই, কোনোভাবে যদি তাকে থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সেখানে তার জন্য অপেক্ষা করছিল মৃত্যুদণ্ড। আর এই থাইল্যান্ড যাওয়া আটকানোর জন্যই সে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালো। সালটা ছিল ১৯৮৬, তার ৪২তম জন্মদিন। সে জেলের সব গার্ডদের ডেকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিল। হাসি মুখে বলল, নিন মিষ্টি মুখ করুন, আজ আমার জন্মদিন। কে জানত সেই মিষ্টির মধ্যেই মেশানো আছে কড়া ঘুমের ওষুধ। মাত্র ১৫ মিনিটের মধ্যে জেলের প্রায় সব গার্ড বেহোশ। আর চার্লস সোভরাজ সিনেমার হিরোর মতো জেলের প্রধান গেট দিয়ে সোজা হেঁটে বেরিয়ে গেল। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, ঠিক ১ মাস পর গোয়ায় আবারও নিজের জন্মদিনের পার্টি করতে গিয়েই সে ধরা পড়ে গেল। তো গল্পের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর এই শেষ অধ্যায়টাই হয়তো সবচেয়ে বেশি অস্বস্তিকর, কারণ এখানে ন্যায় বিচার আর স্বাধীনতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসে। তার পুরো আইনি ব্যাপারটা ছিল খুবই দীর্ঘ আর প্যাঁচানো। ভারতে জেল খাটার পর অনেক বছর সে পালিয়ে বেরিয়েছে। শেষমেশ ২০০৩ সালে নেপালে গিয়ে আবার ধরা পড়ে, আর এবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ২০২২ সালে ৭৮ বছর বয়সে তাকে মানবিক কারণ দেখিয়ে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আজকে এই মুহূর্তে সে ফ্রান্সে একজন মুক্ত মানুষ। আর জানেন সে কি বলে? সে বলে, আমি তো একজন রত্ন ব্যবসায়ী ছিলাম। ওই মৃত্যুগুলো নিছকই দুর্ঘটনা, ড্রাগ ওভারডোজের কারণে হয়েছে, আমি নির্দোষ। তার কথায় বা আচরণে আজ পর্যন্ত এক বিন্দু অনুশোচনাও দেখা যায়নি। তো শোভরাজ এখন বৃদ্ধ, স্বাধীন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এতগুলো মানুষের জীবন কেড়ে নেবার পর ন্যায় বিচার কি সত্যিই হলো? এ প্রশ্নের উত্তর হয়তো কোনো দিনই পাওয়া যাবে না।